বহেমিয়ান এক পেইন্টার ব্রিজিতা ব্যাল্টার, আমেরিকান, মনে প্রাণে শিল্পী, কাউকে থোড়াও কেয়ার করে না সে। চাল নেই, চুলা নেই, ঘুরে বেড়ায় আর ছবি আঁকে। নোংরা এক বিচ্ছিরি অবস্থায় বিপদে পড়েছিল একবার। এই রকম বেপরোয়া মেয়েদের কপালে যা হয় আর কি। ধর্ষিতা হতে যাচ্ছিল কয়েকজন গুন্ডার পাল্লায় পড়ে। চিৎকার শুনে বিচের আর সবাই যখন যে যার গাড়িতে উঠে পলায়নে ব্যস্ত, এগিয়ে গিয়েছিল রানা। মেয়েটিকে উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। গোটা কয়েক মারাত্মক লাথি আর কারাতের চপ খেয়েই রণে ভঙ্গ দিয়ে চো চো দৌড় মেরেছিল গুন্ডারা। ফিরে এসেছিল রানা, কিন্তু মেয়েটা ছাড়েনি ওকে। সেই যে ওর সাথে এসে ঢুকেছে ওর বাংলোয়, 7 মাস পেরিয়ে গেছে, যাবার নামটিও করে না। একটা ঘর দখল করে নিয়েছে, আপন মনে ছবি আঁকে, খায় দায়, ঘুমায়। ঘুমায়, কিন্তু রানার বিছানায় নয়, নিজের বিছানায়। আজ পর্যন্ত ভিড়তে দেয়নি সে রানাকে বিছানার কাছে। পাগলা কিসিমের মানুষ বলে রানাও ঘাটায়নি ওকে কখনো। বয়স 23, অপূর্ব সুন্দরী। ড্রয়িং রুমে গল্প হয়, মাঝে মাঝে একসাথে সিনেমায় গেছে, লেকের ধারে বেরিয়েছে, ব্যাস ওই পর্যন্তই। রানার বিচার হলো, জেল হলো, কেয়ারই করলো না মেয়েটা, যেন কিছুই এসে যায় না ওর এসবে। রানাকে যে সে ঘৃণা করে না, এটাই যেন রানার সাত কপালের ভাগ্য। পছন্দ করা বা ভালোবাসার সময় কোথায় ওর? সারাক্ষণ বুঁদ হয়ে আছে নিজের শিল্পকর্মে। যেদিন মুড হয় সেদিন নিজে হাতে রান্না করে সে। প্রসাদ থেকে বঞ্চিত হয় না রানাও। ওর হাতের রান্নাটা ভালো লাগে রানার, কিন্তু যখন তখন না বলে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলে ভালো লাগে না। মেয়েটি সম্পর্কে অনেক কথাই জানতে পেরেছে সে ধীরে ধীরে। আমেরিকার এক বিরাট বিজনেস ম্যাগনেট ওর বাপ, মা নেই, ব্যবসা নিয়ে ব্যস্ত পিতা। যখন খুশি যত খুশি টাকা চাইলেই পাওয়া যায়। কাজেই গেছো মেয়ে বনে যেতে বেশি দেরি হয়নি ওর। বছর খানেক আগে বাপের সাথে বাঁধে তুমুল ঝগড়া। তারপর থেকেই পুরোপুরি বহেমিয়ান। বহু সাধ্য সাধনা করেও মেয়েকে আর ফিরিয়ে নিতে পারেননি মিস্টার ব্যাল্টার। গোপনে রানার সাথে দেখা করে হাতে পায়ে ধরেছেন ওর, কিন্তু রানাও সাহায্য করতে পারেনি কোনোভাবে। কারো কোনো কথাই শুনতে রাজি নয় ব্রিজিতা। হাই রানা। 2 পা এগিয়ে এলো ব্রিজিতা। কেমন আছো? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল রানা, বলেই যোগ করলো, সেটা অবশ্য দেখতেই পাচ্ছি, আগের চেয়ে আরো খুলেছে চেহারাটা। আমার জিজ্ঞেস করা উচিত কেমন ছিলে? এই 6টা মাস তো চমৎকার ছিলাম। গভীর রাতে পাশের ঘরে ঢুকে পড়ার প্রলোভনটা অন্তত ছিল না। তাই নাকি? হেসে ফেলল রানা। প্রলুব্ধ হতে তাহলে স্বীকার করছো? বারে, অস্বীকার করবার কি আছে? মানুষ না আমি? রক্ত মাংসের শরীর নেই আমার? কিন্তু ভাব তো দেখাও সতী সাধ্বী দেবীর। হুম, ভুল হলো। গ্রিক মাইথোলজি পড়া নেই তোমার, থাকলে দেখতে দেবীরা কি চিজ। মানুষের চেয়ে ওসব দিক থেকে কয়েক কাঠি বাড়া। যাকগে, চা নাস্তার ব্যবস্থা করেছি, হাত মুখটা ধুয়ে ড্রয়িং রুমে চলে এসো। আরে আরে, হঠাৎ গলার স্বর চড়ে গেল ব্রিজিতার। ছবিতে হাত দিচ্ছ কেন? রংটা কাঁচা, হাতে লাগবে। তাতে কিছু হবে না, মুখে লাগলেই বা কি, হাত মুখ তো ধুয়েই ফেলবো। হাত বাড়ালো রানা। আরে আরে, আমার ছবিটা, সর্বনাশ! এক লাফে এগিয়ে এসে 2 হাতে জাপটে ধরল সে রানাকে, ঠেলে সরিয়ে নিয়ে গেল পেছনে। দেখলে, তোমাদের আলিঙ্গন পাওয়া কত সহজ। আলিঙ্গন মুক্ত হয়ে হাসি মুখে বলল রানা, আসলে ধরতাম না ছবিটা। ঘরের চারপাশে চাইলো, কয়েকটা ছবি নেই দেখছি, বিক্রি টিক্রি হচ্ছে বুঝি আজকাল? 4টে বেচেছি, তাই দিয়েই তো চললাম এই কমাস। তুমি তো জেলে গিয়েই খালাস, বাড়ি ভাড়া, খাওয়া, রং কেনা, কম খরচ নাকি? আরো একটা ছবি বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে, তখন তোমাকে 2 মাস বসিয়ে খাওয়াতে পারবো।
চাই কি ধারও দিতে পারবো কিছু। বাহ, খুশির খবর। ধারের কথাই ভাবছিলাম এতক্ষণ, পকেট একেবারে ফক্কা। ওসব তোমার ভাবতে হবে না। $3 করে ছাইপাশ খাওয়ার জন্য হাত খরচ পাবে রোজ, খাওয়া থাকা ফ্রি। ছবি বিক্রি না হলেও 1 সপ্তাহ চালাতে পারবো এইভাবে, তারপর দেখা যাবে, কোনো চিন্তা নেই। জেনারোস হোল নাইট বার। আকারে ছোট্ট, লোকজনের ভিড় কম বলে রানার ভারী পছন্দ। গত 4 দিন ধরে নিয়মিত খরিদ্দার হয়ে উঠেছে সে এই বারের। গাট্টা গোট্টা চেহারার টাক মাথা বারম্যান এখন চেনা লোক হয়ে গেছে। এক পেগ শেষ হলেই আরেক পেগ এগিয়ে দেয় সে রানার দিকে। আজও কোণের টেবিলটা দখল করে বসে আছে রানা। মাঝে মধ্যে ছোট্ট করে চুমুক দিচ্ছে হুইস্কির গ্লাসে। চিন্তিত চেহারা। ব্রিজিতার আশ্বাসে চিন্তামুক্ত হতে পারেনি সে। টাকা নেই। মুখ কালো করে বাড়ি ফিরে এসেছে ব্রিজিতা। আজ সন্ধ্যায় অনেক সাধ্য সাধনা করেও মিউজিয়ামকে গছাতে পারেনি ছবিটা। অর্থাৎ কিছু একটা ব্যবস্থা না হলে ঠিক 3 দিন পর না খেয়ে থাকতে হবে দুজনকেই। চেষ্টার ত্রুটি করেনি রানা, কিন্তু কোথাও চাকরির ব্যবস্থা করতে পারেনি। সদ্য জেল ফেরত কয়েদিকে কে দেবে চাকরি? হাতে টাকা থাকলে জুয়ার টেবিলে সেটাকে কয়েক গুণ করে নেওয়া যেত, কিন্তু টাকাই যে নেই। কোনো দিকে কোনো পথ দেখা যাচ্ছে না। ড্যানিস একটু আশার আলো দেখিয়ে সেই যে উধাও হয়েছে আর দেখা করেনি। নিজে যেচে পড়ে খোঁজ নিতে বাধো বাধো ঠেকছে রানার। অবশ্য উপায় না থাকলে তাই করতে হবে শেষ পর্যন্ত। আকাশ পাতাল ভাবছেও। এম্বাসির সাথে যোগাযোগ করবে কিনা তাও ভেবেছে কয়েকবার, কিন্তু ওই কথা ভাবলেই মানসপটে ভেসে ওঠে গঞ্জালেসের মুখটা। সাথে সাথেই হিংস্র হয়ে ওঠে রানা। ওকে শায়েস্তা না করে কিছুতেই নড়বে না সে ইটালি ছেড়ে। না খেয়ে কষ্ট করতে হয়, তাও সই। 4 পেগ হয়ে যেতেই বিল নিয়ে এলো টেকো বারম্যান। পকেট ঝেড়ে যা ছিল দিয়ে দিল রানা। ঘড়ির দিকে চাইলো, রাত 11:30। কেউ নেই বারে। ডাকাতি করলে কেমন হয় ভেবে মুচকে হাসলো। উঠি উঠি করছে। এমনি সময়ে হঠাৎ জোরে ব্রেক কষার তীক্ষ্ণ শব্দ হলো বাইরে। কোনো গাড়ি এসে থামলো বাড়ির সামনে। 10 সেকেন্ড যেতে না যেতেই দড়াম করে খুলে গেল সুইং ডোর। বাড়ি ঢুকলো চোখা চেহারার এক যুবতী। রানার দিকে 2 সেকেন্ড কৃপা দৃষ্টি বর্ষণ করে কাউন্টারে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় কি আলাপ করলো বারম্যানের সাথে। গায়ে চেপে বসা ক্যানারি রঙের সোয়েটার আর আঁটো সাদা স্ল্যাক্সে চমৎকার দেখাচ্ছে মেয়েটাকে। হাতে ডোরাকাটা একটা বড়সড় হ্যান্ডব্যাগ, টাইগার স্কিনের। ব্যাগটাই প্রমাণ করে কেবল রূপ বা যৌবনই নয়, টাকাও আছে ওর অঢেল। রানার টেবিলের পাশ ঘেঁষে লোভনীয় ভঙ্গিতে কোমর দুলিয়ে টেলিফোন বুথে গিয়ে ঢুকলো মেয়েটা। কাচের শার্সি দিয়ে বুক পর্যন্ত দেখা যাচ্ছে ওকে। হেসে হেসে কথা বলছে কারোর সাথে। কি বলছে শোনা যাচ্ছে না। উঠতে গিয়েও কি মনে করে বসে রইল রানা। মেয়েটির চাল চলনে কিছু একটা রয়েছে, যে জন্যে উঠতে পারল না সে চেয়ার ছেড়ে। কোথায় যেন একটু খটকা মতো লাগছে রানার, কিন্তু বুঝতে পারছে না খটকাটা কোথায়। বেরিয়ে এলো মেয়েটা। 26 থেকে 30-এর মধ্যে বয়স। মুখে পুরো প্রসাধন, চোখে মাস্কারা। রানার দিকে চাইলো। বাম চোখের পাতা সামান্য একটু ওঠানামা করলো। ঠোঁটের কোণে সামান্য একটু হাসি হাসি ভাব প্রকাশ পেল। তারপর বেরিয়ে গেল মেয়েটা বার থেকে। শরীরে হিল্লোল। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়তে যাচ্ছিল রানা। হঠাৎ ধক করে উঠল ওর বুকের ভেতরটা। ডোরাকাটা হ্যান্ডব্যাগ। হ্যান্ডব্যাগটার কথা কি যেন ভাবছিল সে। কেন ভাবছিল? ব্যাগটা একটু বেশি দোলাচ্ছিল মেয়েটা। কিছু একটা ঘাপলা রয়েছে ব্যাগটার ব্যাপারে। হুইস্কির প্রভাবে মাথাটা ঝিমঝিম করছে রানার। তবু পরিষ্কার বুঝতে পারল সে ঘাপলাটা কোথায়। ব্যাগ নিয়ে ঢুকেছিল বুথে, কিন্তু বেরোবার সময় হাত দুটো খালি ছিল মেয়েটির। ব্যাগ ফেলেই চলে গেছে। খোঁজ নেবে সে? ডাকবে বারম্যানকে? চলে গিয়ে থাকলে কি লাভ বারম্যানকে ডেকে? মিনিট তিনেক চুপচাপ বসে রইল রানা। ফিরে এলো না মেয়েটা।
উঠে পড়ল রানা। ধীর পায়ে এগুলো বুদের দিকে, বারম্যান অন্যদিকে তাকিয়ে। ঢুকে পড়ল রানা। দরজাটা ফাঁক করে রাখলো 6 ইঞ্চি। দেয়ালের গায়ে একটা আয়না, আয়নার নিচেই সেলফের ওপর লাল টেলিফোনটা, পাশে মোটাসোটা ডাইরেক্টরি। তারই ওপর বসে আছে বাঘের চামড়া দিয়ে তৈরি ডোরাকাটা হ্যান্ডব্যাগ। জিপার ধরে টান দিতেই হাঁ হয়ে গেল পুরো ব্যাগ। ভেতরে 3টে কম্পার্টমেন্ট, একটাতে জিপার লাগানো। প্রথম খোপে জল জল করছে সোনালি সিগারেট কেস আর লাইটার, সেই সাথে রয়েছে টুকিটাকি প্রসাধনী রুমাল। দ্বিতীয়টায় জিপার লাগানো, টান দিতেই ঝিকমিক করে উঠল গোটা কয়েক অলংকার আর তাতে বসানো দামি পাথর। তৃতীয় খোপে $10 দুটো নোটের বান্ডিল। এক নজরেই আন্দাজ করলো রানা, প্রত্যেক বান্ডিলে 1000 ডলার আছে, মোট 2000। 10 সেকেন্ডেই সিদ্ধান্ত নিয়ে ফেললো রানা। বোঝা যাচ্ছে মেয়েটা বড়লোক, এতই বড়লোক যে এত টাকা আর গহনা ভর্তি হ্যান্ডব্যাগ হাত থেকে নামিয়ে রাখতে পারে যেখানে সেখানে, এবং তাড়াহুড়োয় এটার কথা ভুলেও যেতে পারে। হয়তো চলে গেছে কোনো নাইট ক্লাবে। চুমোচুমির পর লিপস্টিকের প্রয়োজন দেখা দিলে মনে পড়বে ব্যাগের কথা। এখানে যে ফেলে যেতে পারে সে কথা হয়তো মনেই পড়বে না। যাই হোক, মনে পড়লেও কিছুই এসে যায় না। রাত 2টো পর্যন্ত নিয়মিত আসা যাওয়া এখানে লোকের। যে কেউ নিতে পারে টাকাগুলো। রানা যে নিয়েছে তার প্রমাণ কি? তাছাড়া ফেরত তো সে দিচ্ছেই। 3 দিন পর 1000 কেন, $3000 ফেরত দেবে সে মেয়েটিকে। নিজের অবস্থার কথা বুঝিয়ে বলে ক্ষমা চেয়ে নেবে, অতএব দ্বিধা কিসের? দ্বিধা দূর হলো না রানার। অবচেতন মন বিপদ সংকেত দিচ্ছে, টের পেল সে। সদ্য জেল থেকে বেরিয়েই এই ধরনের একটা ঝুঁকি নেয়া হয়তো ঠিক হচ্ছে না। আবার পুলিশের ঝামেলায় জড়িয়ে গেলে। মাথা ঝাড়া দিল রানা। কিচ্ছু ভাবতে চায় না সে। আশু প্রয়োজনের তাগিদটাই ওর কাছে বড় এই মুহূর্তে। রাবার ব্যান্ড জড়ানো একটা বান্ডিল তুলে নিল রানা। কেমন যেন বাধু বাধু ঠেকলো, কিন্তু মাথা ঝাঁকিয়ে দূর করে দিল চিন্তা। ঢোকালো পকেটে। জিপার টেনে বন্ধ করে দিল খোপটা। তারপর ব্যাগটা বন্ধ করে রেখে দিল টেলিফোন ডাইরেক্টরির ওপর। এমনি সময়ে কি যেন নড়ে উঠল আয়নায়। একটা খসখস অস্পষ্ট শব্দ ঢুকলো কানে। পাই করে ঘুরে দাঁড়ালো রানা। ঠিক 3 হাত দূরে দরজার ফাঁকে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা, হাতে .25 ক্যালিবারের ছোট্ট একটা ইটালিয়ান পিস্তল। শীতল দৃষ্টিতে পরীক্ষা করছে রানাকে। একজোড়া চোখ। কতক্ষণ ধরে জানে না রানা। স্থির হয়ে রয়েছে পিস্তল ধরা হাতটা। হার্টবিট বন্ধ হবার উপক্রম হলো রানার। ফ্যাকাশে হয়ে গেছে মুখ। 3 সেকেন্ড। ধাক্কাটা সামলে নিল সে। মাই গড, এ যে মেঘ না চাইতেই জল। আপনার অপেক্ষাই করছিলাম আমি এতক্ষণ। কথাটা ঠিক যেভাবে বলতে চেয়েছিল সে, সেরকম শোনালো না। কেমন বিষদৃশ ঠেকলো রানার কানেই। হাসবার চেষ্টা করলো, দাঁতগুলো বেরোলো শুধু, হাসি হলো না। বিন্দুমাত্র পরিবর্তন হলো না মেয়েটার চেহারা। পিস্তলটা নড়ল না এক চুল। ব্যাগটা আমার পায়ের কাছে ছুড়ে দিন, গম্ভীর সুরে আদেশ করলো। তারপর বুদের দরজা খুলে হাঁ করে দিল পুরো। চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। এ চোখ চেনে রানা। এই দৃষ্টি অনেক দেখেছে সে। খুনির দৃষ্টি এটা। চট করে বাইরের দিকটা দেখে নিল সে। বারম্যান এদিকে এলেই 12টা বেজে যাবে ওর। মেয়েটার আদেশে বারম্যান হয়তো পুলিশ নিয়ে আসবে এক্ষুনি। তারপর থানা, জেল হাজত, বিচার, জেল, প্রমাদ গুনল রানা। ব্যাগটা ছুড়ে দিল পায়ের কাছে। দেখুন, আসলে ব্যাগটা বারম্যানের হাতেই ফিরিয়ে দিতে যাচ্ছিলাম আমি। পিস্তলওয়ালি মেয়েদের ব্যাগ ট্যাগ বেওয়ারিশ অবস্থায় পেলেই ঝটপট ফিরিয়ে দিই আমি। সত্যি, এর মধ্যেই মাটি ফুঁড়ে এসে হাজির হয়েছেন আপনি। আর এসেই হাত দুটো মাথার উপর তুলবেন, না গুলি করব পায়ে? কঠোর কণ্ঠে বলল মেয়েটা, চোখে সেই দৃষ্টি। গুলি আপনি করবেন না,
অন্তত এ ব্যাপারে আমি নিশ্চিত। হাত দুটো যেমন ছিল তেমনি রেখে বলল রানা। ইচ্ছে মতো টার্গেট প্র্যাকটিসের আইন ইটালিতে নেই। তাছাড়া শব্দটা ঢাকা যাবে না। অনর্থক হাঙ্গামা করতে যাচ্ছেন কেন? ব্যাগটা তো ফেরতই পাচ্ছেন আপনি। গুলি করলে পুলিশ আপনাকেই। মুখের ছোট ছোট পেশিগুলো শক্ত হয়ে গেল মেয়েটার। বারটা আমার। বারম্যান আমার নিজের লোক, গম্ভীর সুরে বলল মেয়েটা। তাছাড়া আমি বলবো, হঠাৎ আক্রমণ করেছিলেন আমাকে আপনি। আত্মরক্ষার্থে গুলি ছুঁড়েছি আমি। বারম্যানের চোখের সামনেই ঘটেছে সব ব্যাপার। বোঝা গেছে? ঠোঁট উল্টে মাথাটা নাড়ল রানা এপাশ ওপাশ। বোঝেনি সে কিছুই। মুখটা লাল হয়ে গেল মেয়েটার রাগে। বাড়ির দিকে তাকিয়ে উঁচু গলায় ডাকলো, কার্লো। হন্তদন্ত হয়ে ছুটে এলো বারম্যান কার্লো। রানাকে দেখেই থমকে দাঁড়ালো। তারপর প্রচন্ড একটা ঘুষি বাগিয়ে ছুটে এলো রানার দিকে। মেয়েটির হাতের পিস্তল আর মাটিতে পড়ে থাকা ব্যাগ দেখেই বুঝে নিয়েছে সে সব। নিশ্চয়ই গুন্ডা বদমাইশের পাল্লায় পড়ে গেছে তার মিস্ট্রেস। ঘুষি চালালো কার্লো প্রচন্ড বেগে। মুহূর্তে ডান দিকে 6 ইঞ্চি সরে গেল রানা। সম্ভবত বক্সিং এর বও জানে না কার্লো বেচারা, নইলে এই পজিশনে ওপর থেকে নিচের দিকে চালাতো না ঘুষিটা। বাতাস কেটে ঘুষিটা পড়লো সোজা টেলিফোনের ওপর। খটাস করে মাটিতে পড়ে গেল টেলিফোনটা। ঘুষির ঝাঁকুনিতে একটু নিচু হলো কার্লোর ঘাড় আর মাথা। ঠিক সেই মুহূর্তে রানার ডান হাঁটুটা দ্রুত একবার উঠল এবং নামলো। খট করে একটা শব্দ হলো দাঁতে দাঁত লাগার। সাথে সাথে দু হাতে মুখ চেপে শুয়ে পড়ল কার্লো মাটিতে। 3টে দাঁত নড়ে গেছে ওর। রানার হাঁটু সোজা লেগেছে ওর থুতনিতে। স্থির দৃষ্টিতে ব্যাপারটা দেখলো মেয়েটা। হাঁটুও একটা অস্ত্র, মনে রেখো হাদারাম। দাঁতগুলো খসে পড়াই উচিত ছিল তোমার মতো ইডিয়টের। ধমকে উঠল মেয়েটা কার্লোকে। মারতে বলেছিলাম তোমাকে আমি? ঘুষি চালাতে বলেছিলাম? এখন ডাক্তার দেখাও গে, যাও। গায়ের ধুলো ঝাড়ছে তখন বারম্যান কার্লো। তীক্ষ্ণ চোখে আপাদ মস্তক রানাকে কিছুক্ষণ দেখলো মেয়েটা। হঠাৎ জাদু মন্ত্রের মতোই বদলে গেল ওর মুখের ভাব। কার্লোর দিকে তাকালো। শোনো উল্লুক, এই ভদ্রলোক ব্যাগটা কুড়িয়ে পেয়েছেন এখানে। আর শোনো, ব্যাগটা তোমার কাছেই ফিরিয়ে দিতে যাচ্ছিলেন উনি, বুঝেছো? যাও, দূর হয়ে যাও এখান থেকে। কথা শেষ করে ঘুরলো মেয়েটা রানার দিকে। মিষ্টি করে হাসলো। বলল, নার্ভ দেখছিলাম আপনার। স্নায়ুর উপর আপনার কন্ট্রোল স্পষ্ট টের পাচ্ছি আমি। পিস্তলের মুখেও সহজভাবে ব্রেনটা খেলাতে পারেন। অন্য কেউ হলে ভয়ে সেধিয়ে যেত। আপনার চোখ বলছে আত্মবিশ্বাসী লোক আপনি। আর জায়গা মতো বিদ্যুৎ গতিতে মেরে বসার কায়দাটাও জানা আছে। আসলে জানেন, প্রথমেই কিন্তু বিশ্বাস করেছি আমি আপনার কথা। মিষ্টি করে হাসলো মেয়েটা। পিস্তলটা ঢুকিয়ে দিল স্ল্যাক্সের পকেটে। বোকা বনে গেল রানা এই আশ্চর্য পরিবর্তনে। ব্যাপার কি? বলছে অবিশ্বাস করেনি, কিন্তু ব্যাগটা কি খুলে দেখবে ও? পকেটে রাবার ব্যান্ড জড়ানো ডলারের বান্ডিলটা অনুভব করলো সে একবার। তারপর বাড়ির দিকে তাকিয়েই চমকে উঠল। বিপদ। বাড়ি ঢুকে পড়েছে একজন স্ট্রিট পুলিশ। এগিয়ে আসছে বুদের দিকে। ফোন করতে চাই নিশ্চয়ই। মেয়েটা নিচু হয়ে ব্যাগটা তুলছে মাটি থেকে। সন্দেহের দৃষ্টিতে তাকালো পুলিশটা রানার দিকে। তারপর ওর দৃষ্টিটা পড়ল বারম্যান কার্লোর ওপর। কার্লোর মুখের রক্ত মুছছে রুমালে। কিছু একটা ঘটেছে বুঝতে পেরেছে পুলিশটা। মাটিতে পড়া টেলিফোন আর রক্ত দেখেই ওয়েস্ট ব্যান্ডের পিস্তলের দিকে হাতটা সরে যাচ্ছে ওর দ্রুত। সেনোরিনা, এই লোকটা কোনো গোলমাল করেছে আপনার সঙ্গে? জিজ্ঞেস করলো সে দ্রুত পায়ে এগিয়ে এসে। না না, কিছু করেননি। মাথা নাড়লো মেয়েটা এপাশ ওপাশ। ব্যাগটা ফেলে গিয়েছিলাম আমি এখানে। ওই ভদ্রলোক ব্যাগটা খুঁজে পেয়ে ফেরত দিতে যাচ্ছিলেন বারম্যানের কাছে। ভীষণ ভুলো মন আমার আসলে। রানার দিকে ফিরলো এবার মেয়েটা। প্রথমে কিন্তু খারাপ লোক ভেবেছিলাম আমি আপনাকে। আপনার কোনো দোষ নেই, বলল রানা।
দোষ আমার চেহারার। রানার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল পুলিশটা একবার। রানার মুখের ওপর এসে বারবার চোখ আটকে যাচ্ছে ওর। হয়তো চেনা চেনা লাগছে। স্মরণ করবার চেষ্টা করছে কোথায় দেখেছে সে এই মুখটা। সত্যি বলছেন তো সেনোরিনা? পুলিশটার কণ্ঠে সন্দেহের ভাব প্রকাশ পেল। তা ব্যাগটা খুলে দেখলে হয় না? কোনো কিছু খোয়া যেতে পারে তো? নিশ্চয়ই দামি জিনিস আছে ওতে। ঠিক, ভুলেই গেছিলাম এ কথা আমি। যদিও জানি কিছুই খোয়া যায়নি, তবুও আপনি যখন বলছেন, দেখছি। আর চোখে রানার দিকে তাকিয়ে বলল মেয়েটা। ধক করে উঠল রানার বুকের ভেতরটা। আধ মিনিটের মধ্যেই ধরা পড়ে যাবে সে। বুঝতে পারলো কোনো বানানো গল্পই টিকবে না এই পুলিশটার সামনে। সোজা থানায় নিয়ে ঢোকাবে বেটা। পকেটের নোটের বান্ডিলটা আরেকবার অনুভব করলো সে আলতোভাবে। চেয়ে দেখলো ব্যাগের জিপারটা ততক্ষণে খুলে ফেলেছে মেয়েটা। প্রথম কম্পার্টমেন্টটা খুঁজছে, মুখে হাসি। বিপদ এড়ানো গেল না, ভাবলো রানা। সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। আধ ঘন্টার মধ্যেই আবার হাজতে ঢুকতে যাচ্ছে সে। কিছু একটা করতে হবে, ভাবতে গিয়ে ঘেমে নিয়ে উঠল সে। পুলিশটা হঠাৎ পিছিয়ে গেল 3 পা। ওর হাতে চলে এসেছে একটা কালো কুচকুচে পুলিশ অটোমেটিক। কিছু একটা বুঝে নিয়েছে সে মেয়েটার মুখের দিকে তাকিয়ে। ব্যাগটা খোঁজা শেষ করে তাকালো মেয়েটা একবার পুলিশের দিকে। তারপর ওর স্থির দৃষ্টিটা নিবদ্ধ হলো রানার মুখের ওপর। দু চোখে ঠান্ডা বরফের দৃষ্টি। কি ঘটতে যাচ্ছে পরিষ্কার বুঝতে পারলো রানা। দুটো ধূর্ত চোখ দেখছে তাকে নিমেষে। ঢোক গিলল সে। শুকিয়ে কাঠ হয়ে গেছে গলাটা। কি বলবে মেয়েটা? নিশ্চয়ই বলবে কিছুই খোয়া যায়নি, নিচু গলায় বলল মেয়েটা। তারপর সোজাসুজি তাকালো রানার দিকে। ধন্যবাদ, আপনার নজরে পড়েছিল বলেই ব্যাগটা ফেরত পেলাম আমি, নইলে হয়তো গায়েবই হয়ে যেত ওটা। আসুন না, ড্রিঙ্ক করা যাক, লেট আস সেলিব্রেট। বেরিয়ে এলো রানা বুথের ভেতর থেকে। ঘটনাটা জমে না উঠতেই ঠান্ডা হয়ে যাওয়ায় পুলিশটা কেমন যেন বোকা হয়ে গেছে। হয়ে গেছে বেচারা রানাকে বেকসুর খালাস পেতে দেখে। সংবিত ফিরে পেয়ে সরি সিনোর বলে ঝটপট ঢুকে পড়ল বুথে। রানার টেবিলের দিকে এগোলো মেয়েটা। বসে পড়ল চেয়ার টেনে। একটু ইতস্তত করে রানাও বসলো সামনের চেয়ারে। হাইবল চলবে, বলল মেয়েটা। আর প্রচুর বরফ কুচি, একটু লেমন জুস, চমৎকার লাগবে। ওটাই অর্ডার দি সিনোর রানা। ভেতর ভেতর মস্ত এক হোঁচট খেলো রানা। ওর নাম জানলো কি করে? কাগজে তো ওর কোনো ছবি বেরোয়নি। কেসটা চলার সময় আদালতে দেখেছে মেয়েটা তাকে, নাকি অন্য কিছু? কি? জেল থেকে বেরিয়ে কেমন লাগছে সিনোর রানা? দেখতেই পাচ্ছেন, বিরস বদনে বলল সে। টাকা পয়সার খুবই অভাব। টাকার ব্যাপারে সামান্য একটু টোকা দিয়ে দেখতে চাইলো রানা। একটা বান্ডিল যে ব্যাগে নেই সেটা পরিষ্কার জেনেও কেন অভিনয় করছে মেয়েটা? কি মতলব? আরেকটা বান্ডিলের কথা মনেই নেই? এমন হতেই পারে না, নিশ্চয়ই খেলাচ্ছে ওকে। কেন? এই অনিশ্চয়তা থেকে উদ্ধার পাওয়ার একটাই মাত্র রাস্তা আছে, সরাসরি আলাপ করা। মেয়েটা সাড়া দিচ্ছে না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললো রানা। পকেট থেকে বের করে আনলো রাবার ব্যান্ডে জড়ানো নোটের বান্ডেলটা। ঝুপ করে ছুঁড়ে দিল মেয়েটার সামনে টেবিলের ওপর। ধন্যবাদ। বিন্দু মাত্র আশ্চর্য না হয়ে মৃদু হেসে বলল মেয়েটা। নোটগুলো তুলে নিল হাতে। কৃতজ্ঞ থাকা উচিত আমার কাছে, তাই না সিনোর রানা? ঠিক। উঠে পড়ল রানা। ধন্যবাদ, এবারে চলি আমি। প্লিজ বসুন, কথা আছে। কার্লোর দিকে তাকালো মেয়েটা। 2 হাইবল উইথ আইস অ্যান্ড লেমন জুস, কুইক কার্লো। এইবার রহস্যের উন্মোচন হতে যাচ্ছে। বসে পড়ল রানা আবার। আগের চাকরিদাতা নিশ্চয়ই আবার চাকরি দেয়নি আপনাকে? ঠিক। আশা করছেন চাকরি একটা জুটে যাবে, তাই না? ঠিক। কার্লো নিয়ে এলো ড্রিঙ্কস। একটা সিপ করলো মেয়ে। সহজ নয় সেটা। তাও ঠিক। হাই তুলতে তুলতে বলল রানা।
কোনো কাজ পেলে করবেন? ওর চোখের দিকে তাকালো মেয়েটা এবার। আপনি দিচ্ছেন কাজটা? মুচকি হাসলো রানা। সম্ভাবনা আছে, করবেন? হাতে ধরা নোটের বান্ডিলটার দিকে চাইলো। তাস বাটার মতো করে ফেললো সেটা রানার সামনের টেবিলের ওপর। এ টাকা আপনার জন্যই এনেছিলাম, অ্যাডভান্স, রেখে দিন, করবেন কাজটা? ইচ্ছে করেই ফেলে গিয়েছিলেন আপনি ব্যাগটা? হ্যাঁ, পরীক্ষা করবার জন্যে। কিন্তু জবাব দিচ্ছেন না কেন, করবেন? পরীক্ষার ফলাফল? পাস। আমার প্রশ্নের জবাব দিন। কাজটা কি জানতে হবে আগে, সেই সাথে আপনার পরিচয়টাও। নামটা আপাতত জেনে রাখুন, নোরমা। আর কাজটা গোপনীয়, ঝুঁকি আছে, কিন্তু চমৎকার পারিশ্রমিক দেয়া হবে আপনাকে। হাসলো মেয়েটা। জানেন তো, নো রিস্ক নো গেইন। তার মানে বেআইনি কিছু করতে বলবেন? হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। ভালো লোকই বেছেছেন। না না, বেআইনি নয়, সেরকম নয় কিছু। ঝুঁকিটা কোথায় তাহলে? আছে, সবটা ব্যাপার শুনলে আপনি বুঝতে পারবেন যে। বলুন, শুনছি। সিগারেট ধরালো রানা। না জেনে তো আর রাজি বা গড়রাজি হতে পারি না। অল রাইট। লেকের ধারে সান মার্টিনো বিল্ডিংটা চেনেন? চিনি। ওপরতলার বেডিং কেবিনগুলো দেখেছেন? ওগুলো আমার নখদর্পণে, গুনে গুনে 33টা কেবিন আছে। গুড। টাকাগুলো রাখুন। ডান দিকে সবচেয়ে কোণের কেবিনটা ভাড়া নেবেন কাল আপনি, 17 নম্বর কেবিন। গম্ভীর সুরে বলল নোরমা। কালকে ওই কেবিনে কথাবার্তা বলবো আপনার সাথে। অল রাইট? অল রাইট। দেখা হচ্ছে কখন? ফোন করে জানাবো আমি সময়টা। কাল 11টায় ফোনের পাশে থাকবেন। নাম্বারটা? জানা আছে আমার। উঠে পড়ল নোরমা। রানাও উঠল। বেরিয়ে এলো দুজন বাড়ির বাইরে। নোরমা এগিয়ে গেল ঝকঝকে একটা রোলস রয়েসের দিকে, নেভি ব্লু রং। দরজা খুলে গেল রোলসের। নোরমা বলল, উঠে পড়ুন, নামিয়ে দেব ওয়েবলি পার্কে। হাত নাড়ল রানা। ধন্যবাদ, ঝক্কর একটা গাড়ি আছে আমার। মরিস ম্যারিনার দিকে এগোলো সে। ভুরু কুচকে স্টার্ট দিল গাড়িতে। ঘাড় ফিরিয়ে দেখলো রাজকীয় ভঙ্গিতে চলে যাচ্ছে রোলস। জলজল করছে রেজিস্ট্রেশন নাম্বারটা, SAS 1342।